চলো, এটা আমাকে কোড বলতে কোথায় আছে? কোডটা কোড হচ্ছে কোড নামে ফিল্ডের মধ্যে আছে। সো প্রথমে আমি এখানে একটা কোড লিখে নিই, দুবার কোড লিখবো। হ্যাঁ, এখানে একটা কোড আর এখানে একটা কোড। লেখার পর ইকুয়াল টু সাইন দিয়ে 20,000-এর ওপরে বলেছে, তো ইকুয়াল টু ডাবল কোটের মধ্যে গ্রেটার দেন 20। আর পরেরটা হচ্ছে 20,000-এর ওপরে, 20,000 থেকে 60,000-এর মধ্যে। তাই 20,000 থেকে 60,000 যদি বলে তাহলে একটু চেঞ্জ করতে হবে। একটু দাঁড়াও, ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু 20,000। আর যদি বলে 60,000-এর মধ্যে ইকুয়াল টু 60,000-এর মধ্যে গেল। দুটো থেকে লিখলাম। কন্ডিশন কি? যে 20,000 টাকার উপরে এবং হ্যাঁ, কি বললে? না, কোড তো এখানে ক্লিক করলে অ্যাড্রেস বারে দেখাবে, ফর্মুলা বারে। এখানে ক্লিক করলে ফর্মুলা বারে দেখাবে, মানে এই কোডটা ডাবল কোডটা এখানে দেখাবে না, ফর্মুলা বারে ডাইরেক্ট দেখাবে। ঠিক আছে, এবার আমি অ্যাড্রেস কি করবো? অ্যাডভান্স ফিল্টার করবো। অ্যাডভান্স ফিল্টার করার নিয়মটা হচ্ছে প্রথমে টোটালটাকে সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে ডেটাতে ক্লিক করলাম, অ্যাডভান্সডে গেলাম, গিয়ে ক্রাইটেরিয়া, ক্রাইটেরিয়া জায়গাটাতে প্রথমে ওকে চলে আসো। হ্যাঁ, ক্রাইটেরিয়ার এই জায়গাটাতে প্রথমে ইরেজ করলাম, করে নিয়ে টোটালটাকে নিয়ে নিলাম। এই জিনিসটাকে যখন থেকে কোডটাকে যা করেছি টোটালটাকে নিয়ে কপি টু, কপি টুতে ক্লিক করার পর ধরো আমরা এখানে রাখবো। প্রথমে এটাকে ইরেজ করব, যে নিয়মে করি। ইরেজ করে এখানে ক্লিক করলাম, করে ওকে। দেখো 20 থেকে 60-এর মধ্যে যে সমস্ত প্রোডাক্ট গুলো সেটা দেখিয়ে দিল। বোঝা গেল কাজ কি করে করছে? অর্পণ একটু দেখে নাও। কোশ্চেনটা ছিল যে আগের দিনে যে অ্যাসাইনমেন্টটা, টোটাল টেবিলটা আমার দেওয়া ছিল, টেবিলের মধ্যে এই ভ্যালুগুলো ছিল। এবার এখানে বলা আছে সেই সমস্ত কোডের টোটাল রেকর্ডগুলোকে দেখাও যেগুলো 20,000 টাকার ওপরে এবং 60,000 টাকার, 20,000 থেকে 60,000-এর মধ্যে। তাহলে আমি দুবার কোড লিখবো। কোড লিখে জাস্ট লিখবো ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে গ্রেটার দেন ইকুয়াল টু 20,000। আর পরবর্তী ক্ষেত্রে এখানে ক্লিক করে লিখবো ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে লেস দেন ইকুয়াল টু 60,000। দুটোকে লিখে আমরা এই কোডটাকে প্রথমে টোটালটাকে যে নিয়মে করি সিলেক্ট করি, এটা অনলাইন রেকর্ডিং দেওয়াও আছে। টোটালটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে অ্যাডভান্স ফিল্টারে। তারপর যা নিয়ম যেভাবে করি, অ্যাডভান্স ফিল্টারে যাওয়ার পর আমাকে টোটালটাকে বের করতে গেলে এই কোডটাকে প্রথমে সিলেক্ট করার পর তারপর আমাকে এই কপি টু এর মধ্যে গিয়ে করলেই হবে। যেটা তুমি শিখেছো সেই জিনিসটা করতে হবে, শুধু ক্রাইটেরিয়াটা ম্যাচ করাতে হবে। কোড গ্রেটার দেন ইকুয়াল টু 20,000 অ্যান্ড কোড লেস দেন ইকুয়াল টু 60,000। ওকে, চলো এবার আমরা যেটা বলবো সেটা হলো ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট ইজ, যদি বলেছে যে সমস্ত প্রোডাক্টের নাম টি দিয়ে শুরু, প্রোডাক্টের নাম কি দিয়ে শুরু? টি দিয়ে শুরু। তা দুভাবে করা যায়। এভাবে এবার কি লিখবো? এটা প্রোডাক্ট লিখে নাও, এখানে একটা কন্ডিশনটা এখানে রাখো, ধরো প্রোডাক্ট লেখো, কারণ প্রোডাক্টের নাম তো। সো প্রোডাক্ট স্পেস দিয়ে নেম, মানে যেভাবে আমার টেবিলের পার্টিকুলার ফিল্ডের নাম থাকবে সেভাবেই আমাকে লিখতে হবে। সো এখানে কি লিখতে হবে? প্রোডাক্ট নেম, প্রোডাক্ট স্পেস নেম হয়ে গেল, ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে আমরা কি লিখবো? টি।
হয়ে গেল। এবার আমরা কি করে করব, প্রথমে টোটালটাকে সিলেক্ট করলাম, অ্যাডভান্স ফিল্টারে গেলাম, স্টেপগুলো আমরা ফলো আপ করবো। অ্যাডভান্স ফিল্টারে গেলাম, যাওয়ার পর লিস্ট রেঞ্জ তো করাই আছে, এটা কিচ্ছু করার দরকার নেই। ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জে চলে গেলাম, গিয়ে এই প্রোডাক্ট নেমটাকে চুজ করে দিলাম, প্রোডাক্ট নেম। কপি টু, কপি টুটাকে পুরোটাকে ইরেজ করে দিই, ইরেজ করে দিয়ে আমরা ধরো এই পজিশনটাতে রাখবো। সো এখানে গেলাম, বা এখান থেকে করতে পারো, এখানে গিয়ে ওকে করে দিলাম। এই দেখো টি দুবার আছে, শুধুমাত্র টিটাকে দেখিয়ে দিচ্ছে। সো এইভাবে করতে পারবে অ্যাডভান্স ফিল্টার। এবার সত্যজিৎ বোঝা গেছে পুরো ম্যাটারটা? ঠিক আছে। সূর্যপ্রতিম, যেগুলো তুমি ক্লাস করতে পারোনি, প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস ভিডিও দেওয়া আছে, একবারে তো সবগুলো দেখতে পারবে না, ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান করে করে দেখবে। আচ্ছা, আমাকে যেটা আমাদের শেখানোর বিষয় বলো, বলো। হ্যালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমার যেটা বিষয় দেখানোর বিষয় ছিল সেটার নাম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট, যেটা নিয়ে আমাকে পুলকেন্দু বলেছিল, এটা আমারও দেখানোর ইচ্ছে আছে, যে আমরা সিএসএস কে এইচটিএমএল এ কিভাবে অ্যাপ্লাই করি। হাউ টু অ্যাপ্লাই সিএসএস ক্যাসকেডিং স্টাইল শিট ইন এইচটিএমএল পেজ। সো এটাকে অ্যাপ্লাই করতে গেলে একটা সিএসএস ফাইল দিয়ে আমি দেখাবো কি করে আমরা ব্যাপারটাকে করব। খুবই ইজি ব্যাপার, কিন্তু তোমরা এটা নোটপ্যাডেও করতে পারো, যাদের কাছে কম্পিউটার আছে নোটপ্যাডেও করতে পারো, নাহলে আরো দুটো কোড এডিটর আছে, দুটো খুব পপুলার কোড এডিটর, যেমন ভিএস কোড এডিটর বলে এডিটর আছে, ভিজুয়াল স্টুডিও কোড, আর একটা হচ্ছে সাবলাইন টেক্সট। দুটোতে আমি লিখে দিচ্ছি, 1 মিনিট, আমি এটা টোটাল ফাইলটাকে ই করে নিয়ে পাঠিয়ে দিই, 1 সেকেন্ড। খুবই ইম্পর্টেন্ট, কারণ এখনকার দিনে ভিএস কোড দীর্ঘদিন চলবে, সফটওয়্যার ইনস্টল করতে হবে। দরকার পড়লে আমি সাবলাইন টেক্সট যেটা আছে সেটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, নামগুলো আমি লিখে দিচ্ছি এখানে, মনে রাখবে একটু, হ্যাঁ। সাবলাইন টেক্সট, এটা অ্যাকচুয়ালি কম্পিউটারে করা যায়, ফোনে তুমি নোটপ্যাড দিয়ে করতে পারো, অসুবিধা নেই। হ্যাঁ, না না, নোটপ্যাডেও করা যাবে, আমি এক্সট্রা আরো অ্যাডভান্স কিছু এডিটরের নাম বলে দিচ্ছি। নোটপ্যাডেও করা যাবে, কোনো অসুবিধা নেই, কিন্তু সাবলাইন টেক্সটে করলে অনেক সুবিধা হয়। ভিএস কোড, এই দুটো এডিটর খুবই ইম্পর্টেন্ট, আমি তোমাদেরকে এটা নোটপ্যাডও দেখিয়ে দিচ্ছি। প্রথমে নোটপ্যাড দিয়ে দেখাবো, কারণ নোটপ্যাড দিয়ে করলে সুবিধা কি হবে, অনেকে বোথ আর, মানে ভিএস কোডের সবচেয়ে সুবিধা হচ্ছে, তুমি তো শুধু এখন ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এইচটিএমএল বা সিএসএস করবো তা তো নয়, আমরা ধরো অ্যাঙ্গুলার জেএস, নোড জেএস, বা নেক্সটলি ধরো তোমার আরো ভালো ভালো কিছু কিছু কোডিং গুলো আমরা করব, লাইক পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এগুলোর জন্য ভিএস কোড এডিটরটা খুব ভালো। আর সাবলাইন টেক্সটের দিয়ে তোমার ওগুলো ওখানে এডিটর করা যায়, অসুবিধা নেই। ভিএস কোড হচ্ছে সুপার সেট আর কি, সবচেয়ে বেটার হচ্ছে ভিএস কোড, ভিজুয়াল স্টুডিও কোড বলে এটাকে। ভিএস কোডটা খুবই, হ্যাঁ ভিএস কোড তুমি সে অনলাইন দিয়েও ডাউনলোড করতে পারো, কোনো অসুবিধা নেই। ডাইরেক্ট তুমি গুগলে যাবে, হ্যাঁ জাস্ট গুগলে গিয়ে লিখবে ভিএস কোড, ভিএস কোড লিখে ডাউনলোড করে নেবে। আচ্ছা, হ্যাঁ ভিএস কোড দেখিয়ে দিতে পারি, অসুবিধা নেই, কিন্তু ভিএস কোড ছাড়া তুমি নোটপ্যাডেই করতে পারো। ভিএস কোডটা একটু ভাস্ট এরিয়া, যেমন
তো গুগলে ডাউনলোড করতে পারো, ঠিক আছে। আমি নোটপ্যাডে দেখাচ্ছি, দেখো এটার HTML CSS তুমি বোধহয় নোটপ্যাডেই করো, মানে আগে VS কোড করা দরকার নেই, দুটো একসঙ্গে করতে গেলে না কনফিউশন তৈরি হবে একটা। হ্যাঁ, আমি বলছি কি করে শুরু করবে, মানে ক্যাসকেডিং স্টাইল শিটের প্রয়োজনীয়তা কি এবং ক্যাসকেডিং স্টাইল শিট আমরা কেন করব, হোয়াই উই আর ইউজিং ক্যাসকেডিং স্টাইল শিট। প্রথমে বলি, ক্যাসকেডিং স্টাইল শিটের সাহায্যে আমাকে যেভাবে লিখতে হয়, প্রথমে আমাকে নোটপ্যাড ওপেন করলাম, অ্যাট ফার্স্ট ওপেনিং দ্য নোটপ্যাড। নোটপ্যাড ওপেন করার পর একটু ওয়েট করো, এর সাইজটাকে আমি বাড়িয়ে নিই, এটাকে বোল্ড করলাম আর ধরো এখান থেকে বাড়িয়ে 22 করলাম। তো নোটপ্যাড প্লাস প্লাসও করতে পারো যে কোনো জায়গায়। আচ্ছা, প্রথমে ক্যাসকেডিং স্টাইল শিট শুরু করার আগে আমাকে প্রথমে এখানে লিখতে হবে, এই একটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিলে, দিয়ে একটা এক্সক্লেমেটরি সাইন দিয়ে লিখবে ডক টাইপ, ডক টাইপ HTML। এবার স্টার্টিং করতে হয়, করার পর নর্মাল তোমাকে আমার বারে বারে কি ধরো কোনো টেক্সটকে তুমি যদি আগে যে HTML শিখেছো, কোনো একটা টেক্সটকে ধরো তুমি লার্জার করবে, তা বারে বারে ম্যাক্সিমাম লার্জের জন্য কি করতে হতো, আমরা H1 করতে হতো, তা বারে বারে আমাকে H1 লিখতে হবে, কালারের জন্য কালার লিখতে হবে। কিন্তু আমি ক্যাসকেডিং স্টাইল শিটের সুবিধা হচ্ছে, আমি এটা স্টাইল শিট প্রথমে বানিয়ে নেব। প্রথমে স্টাইল শিটের সঙ্গে কোন ট্যাগের কি ফিচার্স হবে আগের থেকে রেডি করে রাখবো, জাস্ট ট্যাগটাকে কল করব, অটোমেটিক্যালি সেটা চেঞ্জেস গুলো অকার করে থাকবে ওয়ান বাই ওয়ান। নো 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 নো, ডক টাইপটা অ্যাকচুয়ালি বড় হাতেরই দেওয়া হয়, বাদ বাকি সবই ছোট হাতের বড় হাতের, কোনো অসুবিধা নেই। ইট ইজ নট এ কেস সেন্সিটিভ। HTML, তারপর হেড, তারপর স্টাইল। এই যে স্টাইল, এটা হচ্ছে নতুন ট্যাগ স্টাইল। ধরো তুমি এখানে কি করে করবে, ধরো লিখলে বডি, বডি দিয়ে সেকেন্ড ব্র্যাকেট, এখানে লিখলে ব্যাকগ্রাউন্ড, হাইফেন কালার, কোলন, ধরো লাইট ব্লু, সব বুঝিয়ে দেবো, সেমিকোলন দিয়ে বন্ধ করলে, করার পর ব্যাকগ্রাউন্ডটা বন্ধ হয়ে গেল। তারপরে H1 ট্যাগটার প্রপার্টি সেট করছি। হ্যাঁ, H1 কি লিখবো, কালার কোলন হোয়াইট, এটা এইভাবে লিখতে হবে, পাশাপাশি লিখতে পারো, ব্যাকে দিয়ে পাশে নিচে রাখাটা বেটার। টেক্সট হাইফেন অ্যালাইন, নিচে লেখাটাই ভালো, বুঝতে সুবিধা হবে। সেন্টার, দেখো না অনেক সুবিধা আছে, ক্যাসকেডিং স্টাইল শিট করতে পারলে অনেক সুবিধা আছে। বন্ধ করলে, তারপর ধরো পি মানে কোন ট্যাগ, পি মানে প্যারাগ্রাফ ট্যাগ। এখানে আমরা কি লিখবো, ফন্ট হাইফেন ফ্যামিলি কোলন, ধর লিখছে হচ্ছে টাইমস নিউ রোমান, আর ধর লিখছে ওখানে ফন্ট হাইফেন সাইজ কোলন 20 px। বন্ধ করলে, এবার কি বন্ধ করবে, স্টাইল বন্ধ করবে, সেকেন্ড বন্ধ করবে হচ্ছে, এবার স্টাইলটাকে বন্ধ করার পর হেড বন্ধ করবে, হেড। এবার দাঁড়াও, এখানে একটা কাজ করি, এই বডিটার এখানে না একটা স্পেস দেই,
কি করলাম, হেড, টাইটেল, না HTML, হেড, স্টাইল, স্টাইলগুলোকে প্রত্যেকটা আমি আমার মতন প্রপার্টি সেট করলাম। স্টাইলটাকে ওপেন করে স্টাইলটাকে ক্লোজ করলাম, হেডটাকে এবার ক্লোজ করলাম। এবার আমাকে কি ওপেন করতে হবে, বডি। নর্মাল তুমি যেভাবে করো বডি, বডি ওপেন করে লিখলে, ধরো তুমি এখানে লিখছো অটোমেটিক্যালি লাইক H1, H1 এ কি কি প্রপার্টি সেট করেছি, হোয়াইট আর সেন্টার। তুমি এখানে যাই লিখবে তখন দেখবে তোমার অটোমেটিক্যালি H1 এর মধ্যে যে টেক্সটটা থাকবে ওটা অটোমেটিক্যালি তোমার হোয়াইট হয়ে যাবে, আর ব্যাকগ্রাউন্ডটা তো লাইট ব্লু হবেই, আর টেক্সটটা সেন্টারে গিয়ে অ্যালাইন হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে, কারণ আমি আগের থেকে তো এর প্রপার্টি সেট করে রেখেছি না। যেমন লাইক এখানে লিখছি H1, সাপোজ লিখছি আই রিড ইন ক্লাস 9, I am a, ধরো লিখছেন হিন্দু অ্যান্ড হেয়ার স্কুল, জাস্ট এই লাইনটা লিখেছো। লিখলে, লেখার পর তুমি H1 কি করবে, ক্লোজ করবে। ক্লোজ করার পর ধরো প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লিখলে এরকম করে, দিস ইজ এ প্যারাগ্রাফ ট্যাগ, পি হয়ে গেল। চেঞ্জেসটা বুঝতে পারবে, একটু দাঁড়াও সব বুঝিয়ে দিচ্ছি আমি। বডি, তারপর হলো HTML, এই আমি কোডিংটাকে করলাম প্রথমে। অ্যাট ফার্স্ট আই এম ক্রিয়েটিং দ্য কোডিং, এবার সেভ করি। ঠিক আছে, ফাইল, সেভ অ্যাস, ডেস্কটপে সেভ করি। নাম দিলাম ধরো HTML_CSS.html, সেভ করে দিলাম। এবার এটা ডাবল ক্লিক করি, দেখতে পাচ্ছ আই রিড ইন ক্লাস 9, আই রিড ইন ক্লাস 9, তো কি লেখাচ্ছে, হিন্দু অ্যান্ড হেয়ার স্কুল। আমাকে আলাদা করে কোন রকম কিন্তু অটোমেটিকলি দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেছে। দিস ইজ এ প্যারাগ্রাফ দেখাচ্ছে, এই প্যারাগ্রাফটার ক্ষেত্রে আবার 20px টা মেবি কাজ করছে না। ফন্ট ফ্যামিলিটা একবার দেখে নিচ্ছি আমি, অনেক সময় কাজ না করো না এরকম ঠিকঠাক এরার তো বুঝতে পারবে না তুমি, এটা একটা সমস্যা হয়, বোঝা যায় না। এখানে 20px, তো 20px এর গ্যাপ দিই, আচ্ছা অনেক সময় নেয় না। আর এখানে অন্য একটা ধরো ইসে নেই, ফন্ট ফ্যামিলি, তো এখানে ধরো লিখছে এরিয়াল ব্ল্যাক। এবার সেভ করলাম। এবার নিয়ে দেখো ফন্ট সাইজ চেঞ্জ হয়ে গেছে, দিস ইজ এ প্যারাগ্রাফ। আর তুমি তো মনে করো যে আমি এখানে এই সাইজটাকে বাড়াবো, এখান থেকে এই 20 জায়গা ধরো আমি লিখছি হচ্ছে এখানে 50, সরি, ফাইল, সেভ, বেড়ে গেল। সো এটা কাজটা কি, কাজটা ভালো মতন বোঝো। তুমি এখানে যখন আই রিড ইন ক্লাস 9 হিন্দু অ্যান্ড হেয়ার স্কুল, ক্যাসকেডিং স্টাইল শিট আর নর্মাল প্যারাগ্রাফের মধ্যে চেঞ্জেসটা কি, সেটা যদি বুঝতে চাও সেটা সবার আগে বুঝতে হবে। খুব ভালো মতন দেখো, অনুজ খুব মন দিয়ে দেখো, আমি এখানে কালার হোয়াইট করে রেখে দিয়েছি H1 এর মধ্যে আগের থেকে। তা আমাকে H1টা আমি যতবার এই বডির মধ্যে H1 কে ব্যবহার করব, আমাকে বারে বারে কোনো কালারকে লেখার কোনো দরকার নেই, সেন্টার বারে বারে করতে হবে না, অটোমেটিক্যালি সেন্টারে চলে যাবে। কিছু স্টাইলকে আমি প্রিডিফাইনলি আগের থেকে প্রত্যেকটা ট্যাগের প্রপার্টিকে সেট করে রাখবো, আমি যখনই সেই ট্যাগগুলোকে ব্যবহার করব অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেখুন তোকে আমি দেখাচ্ছি এখানে, লাইক তুমি লিখছো এখানে H1, ধরো লিখলাম আমি অনুজ, অনুজ অ্যান্ড পুলকেন্দু,
কমা দিগন্ত, কমা সত্যজিৎ, কমা দিয়ে লিখি অনুজ, আরটা অর্পণ। কটা নাম, 5টা নাম লিখেছি। এবার H1টাকে বন্ধ করলাম। দেখো তোমাকে বারে বারে আগে কি করতে হতো, এখানে সেন্টার লিখতে হতো আলাদা করে, H1 এর জন্য কালার সেট করতে হতো, হতো না? এবার তুমি যদি এটাকে নিয়ে সেভ করে রেখে দাও, তারপর তুমি যখনই এখানে এটাকে রান করাবে, তুমি ভালো মতো খেয়াল করে দেখো, যেই রান করাবে দেখো অটোমেটিকলি কালার হয়ে চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক সেন্টারে চলে এলো। তা ক্যাসকেডিং, তুমি রেড দেবে, রেড দেবে রেড। তো এখানে তোমাকে এই যে স্টাইল শিটটা বানিয়েছিলে হোয়াইট বলে, এর টাইপটাকে চেঞ্জ করে দাও, রেড করে দাও। তোমাকে আর কিচ্ছু চেঞ্জ করতে হবে, রেডটা লিখে ফাইলে গিয়ে একবার সেভ করে নেবে, সেভ করে এটাকে জাস্ট লিখবে, অটোমেটিকলি রেড হয়ে যাবে। তোমাকে বারে বারে সবখানে চেঞ্জ করার দরকার নেই। সো দ্যাট ইজ দ্য মোর অ্যাডভান্টেজ অফ ইউজিং সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিট। কনসেপ্টটা আশা করি বোঝাতে পেরেছি পুলকেন্দু। এতদিন অবশ্যই দেখাবো। তোমার এতদিন যেটা ধারণা ছিল ক্যাসকেডিং স্টাইল শিট কি করে করে, আই ডোন্ট নো, তাহলে এখন আর কোনো টেনশনের ব্যাপার নেই। অবশ্যই পাঠাবো, কিছু মডিফিকেশন করি। হুম, আর অনেক কিছু হয়। হ্যাঁ, পিএস এর বেটার। পিএক্স মানে পিক্সেল, এখানে পিক্সেল। এখানে অনেক ধরনের, দেখো H1-এ তুমি যদি মনে করো যে আরো অনেক ধরনের ডিফল্ট ক্যাসকেডিং শিট আছে, মানে ক্যাসকেডিং সেটিংস আছে। টোটাল ক্যাসকেডিং নিয়ে যদি তুমি একবার ভাবতে যাও, এটা বিশাল হিউজ ব্যাপার। টোটাল ক্যাসকেডিং কন্ট্রোল করতে গেলে তোমাকে টোটাল ব্যাপারটা ওয়ান বাই ওয়ান আস্তে আস্তে আসতে হবে। আমি একে একে দেখাচ্ছি। যেমন H1-এর কতগুলো ডিসপ্লে হয় তুমি বুঝতে পারবে না। বোল্ড হতে পারে, মার্জিন দেওয়া যেতে পারে, মানে H1-এর মধ্যে এমন এমন ধরো প্রপার্টি সেট করে, মানে একটা একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই যে H1টা করেছো না, তোমাকে আমি H1টার মধ্যে আরো কিছু প্রপার্টি আমি সেট করে দেখাচ্ছি। যেমন এখানে কালার লিখেছো, ঠিক এই জায়গাটাতে তুমি ধরো লিখে দেওয়া হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে কোলন ব্লক সেমিকোলন, ফন্ট সাইজ সব চেঞ্জ হবে, ব্লক হবে, লেখাটা না মোটা হবে। তুমি দেখো না কত ধরনের প্রপার্টি চেঞ্জ করা যায়। ফন্ট হাইফেন সাইজ দিয়ে এখানে করলাম হচ্ছে 2em। 2em হচ্ছে একটা সাইজ, মানে এটা একটা বোল্ডের মধ্যে ওই পিক্সেলের মতো, H1-এর মধ্যে আরো এটাকে মানে চেঞ্জেস করবে। তারপর তো তুমি লিখছো হচ্ছে মার্জিন তৈরি করছো, এটার মার্জিন সবই করা যায়। আমি একটা একটা করি, ইটালি কি করে করে সেটা আমি দেখছি আগে থেকে। দেখো এতগুলো না আমাদের সব কোডিং সবগুলো মনে থাকে না, এটা কারো ক্ষেত্রে মনে করা সম্ভব না। এটা একটা 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 তোমার কিছু টিউটোরিয়াল থেকে দেখে দেখে করতে হয়। 0.67 সব দেখছি আমি, তোমার প্রশ্নটা আসছি। এটা ইএম, এটা টপ মার্জিন। তারপরে ধরো আমি করছি মার্জিন বটম হাইফেন BOTTOM, বটম দিলাম, দিয়ে 0.67 EM, এটা সাইজ একটা। তারপর ধরো আমি লিখছি মার্জিন লেফট, লেফটে কোনো মার্জিন রাখবো না, মার্জিন, মার্জিন না, মার্জিন বানামগুলো ভুল হচ্ছে গো, MARGIN হবে, নট ই। মার্জিন বটম আছে। তারপর আমি লিখছি হচ্ছে এখানে লেফট, ধরো 0। তারপর হচ্ছে মার্জিন হাইফেন রাইট 0। আরো কিছু প্রপার্টি আছে, ফন্ট হাইফেন ওয়েট
WIGHT ওয়েট কোলন, তুমি যেটা বলছো ইটালিক, ইটালিক দিয়ে দিলাম। এতগুলো আমরা মোটামুটি অ্যালাইনমেন্ট H1 এ করতে পারি। এবার টেস্টটাকে সেভ করো, সেভ করে নিয়ে জাস্ট এবার রান করে দেখো তো কি হয়, দেখো তো। সেভ হয়নি নাকি? এক সেকেন্ড দাঁড়া, ফন্ট সাইজ, আচ্ছা তখন মনে হচ্ছে আমার এখানে কালার বা যেটা আছে এই ক্যাসকেডিং টাইলস না করে খুব কি করে করতে হয় আর কি। আমার ডিসপ্লে আছে, ফন্ট সাইজ আছে, তারপরে ওয়েট আছে। তো আমি ইটালিকটাকে এই টেক্সট অ্যালাইনটাকে আপাতত সরিয়ে দিচ্ছি। দাঁড়াও, ফাইল, সেভ। এটা এখানে কাজ করছে না, এটা অন্য এডিটর লাগবে। দেখো আগেরটাই ই হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, বাটন মার্জিন কিছুই দেখাচ্ছে না, তাই না? কিছু দেখাচ্ছে? কিছু দেখাচ্ছে না, আমার এটা পুরোটা কাজই করছে না, এটা পুরোটা কাজই করছে না। এক সেকেন্ড দাঁড়াও, এখানে না একটু তোমার যদি লিখতে অসুবিধা হয়, মানে খুব গন্ডগোল করে দেয় সঙ্গে সঙ্গে। ডিসপ্লে ব্লক 2 EM মার্জিন হাইফেন টপ 0.67 EM মার্জিন বটম মার্জিন লেফট মার্জিন রাইট ফন্ট ওয়েট বোল্ড আর হচ্ছে তোমার স্টাইল। ফন্ট স্টাইল তো এখানে হবে না, ফন্ট ওয়েট ইটালিক। আচ্ছা আমি একটা কোডিং তোমাদেরকে দিচ্ছি স্টাইলের মধ্যে। এটা অ্যাকচুয়ালি একটা ওয়েবসাইটে পাওয়া যায়, ওয়েবসাইটের নামটা তোমাকে আমি বলে দেবো, W3 Schools। তুমি এখান থেকেও দেখতে পারো, আমি তোমাকে একটা দিচ্ছি একটা কোডিং, একটু দাঁড়াও। W3 স্কুলে প্রচুর তুমি এখানে এই কোডগুলোকে পাবে আর কি। এখানে একটা এডিটর আছে, এই দেখো এখান থেকে তোমাকে দেখাচ্ছি তুমি কি করে যাবে। এটা এই খুললে এই দেখো W3 Schools ট্যাগ বলে একটা ডিফল্ট ট্যাগ H1 এর আছে। এখানে ক্লিক করলে দেখো এই হেডিংটা ওরা এই কোডিং দিয়েই করেছে, কিন্তু বাট এখানে কিন্তু ওদেরটা চলে এসছে, ওরা আমাদেরটা আসছে না। এটা কাজ কেটে আমি কপি করে নিয়ে দেখি, মানে ওদের একটু ভুল হলেই না আসতে চায় না। ওই জন্য আমাদেরকে এগুলো অনলাইনে হেল্প নিয়ে করতে হবে। ক্যাসকেডিং স্টাইল শিট তুমি যদি ভালো ওয়েব পেজ তৈরি করতে চাও, তুমি অনলাইনে, হ্যাঁ ঠিক আছে, সে বোল্ড ইটালিকের জন্য একটার জন্য গন্ডগোল হবে না, কোনোটাই তো আসছে না। তা আমরা একটা জিনিস করে দেখি, এটাকে কপি করলাম, কপি করে আমাদের যে টোটাল যে শীটটা আছে এইখান থেকে H1টাকে নতুন করে এখান থেকে সেভ করি, বোল্ড দিয়ে করে দেখি। এবার এটা যদি করে দেখি কি হয়, দেখি ফাইল সেভ, সেভ করার পর আমরা আবার চলে যাব হচ্ছে এডিটরের মধ্যে। কোথায় যাবো আমরা? এখানটাতে যাবো। তার সাথে বেটার ওয়ে হচ্ছে এখানে ডাবল ক্লিক করি, তাও কাজ করে, তার মানে এটা নিচ্ছেই না কোনো কারণে, টেক্সট এডিটর এটা কোনো কারণে নিচ্ছেই না। তাই এরকম ধরনের ক্যাসকেডিং টাইল শিটে কিছু প্রবলেম থাকলে হলেও হতে পারে। তা বরঞ্চ আমাদের আগেরটা কি ছিল বলো, আগেরটা আমি করে রাখি, পরে আমি চেঞ্জেস গুলো দেখছি একটা একটা করে। আগেরটা কোথায় কোথায় চেঞ্জ করেছে খাতায় লেখা আছে কোডিংটাতে? এখানে কি কি চেঞ্জ করেছিলাম বলো? ফন্ট,
এটা আমি পেয়েছি, এটা ছিল হচ্ছে তোমার H1, এখানে আমরা লিখেছিলাম হচ্ছে কালার, কালার কোলন হোয়াইট, তারপর কি করেছিলাম টেক্সট, আচ্ছা ঠিক আছে রেড করছি, অ্যালাইন সেন্টার, রেড করছি ধরো, এটা কাজ করছে। সো ঠিক আছে, এটা আমি দেখছি পরে কি করে আরো চেঞ্জেস গুলো করা যায়। যেমন টেক্সট আমাদেরকে সিএসএস এর মধ্যে এরকম মানে প্রচুর পরিমাণে ফাইল হেল্প তুমি অনলাইনে পাবে, ওই W3 স্কুলে যদি তুমি ঘেটে দেখো তুমি অনেক ধরনের সিএসএস পাবে। আমি তোমাকে সিএসএস টা হাউ টু রাইট দ্য সিএসএস ইন HTML পেজ সেটা আমি বললাম। আরো কিছু আছে সিএসএস এর থেকে, তো অনেক ভালো ভালো টেমপ্লেট তৈরি করা যায়, সেই টেমপ্লেট গুলোকে অ্যাপ্লাই করা যায় বিভিন্ন ধরনের ওয়েব পেজ তৈরি করার সময় তোমার কাজে লাগে, অনেক ক্ষেত্রে কাজে লাগে সিএসএস টেমপ্লেট দিয়ে। এগুলো বেসিক্যালি ক্যাসকেডিং স্টাইল শিট পুরোপুরি হচ্ছে তোমার কোথায় অ্যাপ্লাই করা হয়, কালার ক্ষেত্রে শুরু করে তারপর ধরো তোমার আহ, বড় বড় ওয়েব পেজ, কিন্তু এখনকার দিনে সিএসএস দিয়ে সেভাবে সত্যি কথা বলতে জাস্ট বেসিক আইডিয়া রেখে রাখার জন্য ঠিক আছে, কিন্তু ভালো ভালো যে ওয়েব পেজগুলো আমরা দেখতে পাই অনলাইনে সেটা সিএসএস দিয়ে কিন্তু, সবই সিএসএস থাকে কিন্তু হাতে কেউ আর সিএসএস লেখে না, সিএসএস কেউ হাতে আর লেখে না, সেগুলো অনলাইন থেকে পুরোপুরি বুটস্ট্র্যাপ বলে একটা সফটওয়্যার আছে, গেট বুটস্ট্র্যাপ, ওই বুটস্ট্র্যাপের লিঙ্ক দিয়ে সেখান থেকে পুরোপুরি তোমার সিএসএস গুলোকে কল করা হয় বুটস্ট্র্যাপ প্রোগ্রাম দিয়ে। ফন্ট ফ্যামিলি যেমন প্রত্যেক করা যায়, ফন্ট সাইজের আরেকটা আছে তোমাদের এখানে, আমরা H1 এ ফন্ট সাইজ দিয়েছিলাম, H1 এ ফন্ট সাইজ দেইনি না, আচ্ছা এখানে আরেকটা দেখো H1 এ আরেকটা তোমার যদি আমি বলি যে সিএসএস এর মধ্যে একটা মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হলো আরেকটা প্রপার্টি ফন্ট সাইজ, বললাম আমি দিচ্ছি এখানে 300%, এই দেখো বেড়ে গেল 300%, ও কিন্তু অটোমেটিক ফন্ট সাইজটা বেড়ে গেল। তো কালারটাও চেঞ্জ করে, কালার তো বললাম ব্লু করা যাচ্ছে, ঠিক আছে, এরকম নানান ধরনের প্যাডিং দিয়ে আমরা করতে পারি। পি এর মধ্যে যেমন আরেকটা ভালো, যে পি যে ট্যাগটা আমরা ইউজ করেছিলাম দেখে নাও, পি যে ট্যাগটা ছিল আমি তোমাদেরকে ওখানে পাঠিয়ে দেবো, এটাকে পি যে ট্যাগটা আছে এখানে ফন্ট সাইজ তুমি দিয়েছিলে, এখানে বর্ডারও দেওয়া যায়, বর্ডার বলে একটা প্রপার্টি আছে। সবচেয়ে ভালো বইয়ে এটা হচ্ছে ইংলিশ মিডিয়ামে ক্লাস, এটা আমি দেখেছিলাম বইটা ক্লাস 8-এর ইংলিশ মিডিয়াম স্কুলে, এটা হচ্ছে সিবিএসসি স্কুলে, সাউথ পয়েন্টের স্টুডেন্ট ছিল একটি, তার বইতে ক্লাস 8-এর যে বুক ছিল সেই 8-এর বুকে এটা কিন্তু ওদের সুন্দর করে কিছু কিছু ভালো ভালো সিএসএস অ্যাপ্লাই করা করা ছিল। বইটার নামটা আমি তোমায় জেনে পরে বলতে পারবো, নামটা পরে জেনে বলবো আমি, ঠিক আছে। সলিড পাউডার ব্লু বলে একটা কালার হয়, দেখো এখানে কি হয়, তাহলে এখান থেকে সেভ করলাম, কিন্তু কাজ করছে না, অনেকগুলো কোড কাজ করে না সিএসএস না, প্রচুর কোড কাজ করতে চায় না। আমি একটা কাজ করি, এটাকে তোমাদেরকে কোডটাকে পাঠিয়ে নিই, তো তারপরে চেঞ্জেস গুলো করি, হ্যাঁ, তা না হলে না পরে আবার চেঞ্জ করব, গন্ডগোল হয়ে যাবে। এই কোডটাকে পাঠিয়ে দিই, অনুজ বুঝতে পারছো কিছু? তুমি W3 স্কুলে, তোমরা W3 স্কুল সিএসএস কোড এই ওয়েবসাইটটাতে একবার ঢুকবে, ঢুকলে দেখবে তুমি এখানে প্রচুর পরিমাণে কিছু রেডিমেড কিছু কোড পাবে সিএসএস, W3 স্কুল সিএসএস, সিএসএস টা তুমি অনলাইনে দেখায় আরো ভালো বুঝতে পারবে।
হ্যাঁ, তোমাকে আমি একটা জাস্ট দেখাচ্ছি। ধরো তুমি এখান থেকে গেলে, এখানে গিয়ে গুগলে সার্চ করো, জাস্ট এখানে যাও, গুগল, এখানে গেলে তো তুমি ঘরে বসে বসে টাইপ করে করতে পারবে, এটা খাতায় লিখে নেবে, এখানে লেখা হচ্ছে, মোবাইলেও খুলবে এটা, এখানে লেখো W3 স্কুল CSS, জাস্ট এখানে গিয়ে এটাকে খুলে দাও, অটোমেটিক্যালি পেজটা ওপেন হবে। এটা W3.CSS, এখানে প্রত্যেকটা যেমন কালারকে তুমি কি করে ইমপ্লিমেন্ট করবে CSS এর মধ্যে, কালারে ক্লিক করো, এই দেখো এরকম দেখাচ্ছে। এখানে গিয়ে তুমি যদি মনে করো যে কালার কোড কি করে করব, তার জন্য যে পার্টিকুলার কোড, ব্যাকগ্রাউন্ড, এই হচ্ছে কোড, কিন্তু তুমি এখান থেকে করে বুঝতে পারবে না। ডিপ ক্লাস দিয়ে যদি করতে চাও, ডিপ ক্লাস আবার আলাদা কোড লিখতে হবে, বেসিক CSS তোমাকে শিখতে হবে সবার আগে। বেসিক CSS এর জন্য বেসিক্যালি তোমাকে এখানে একটা কাজ করো, দেখাচ্ছি, দাঁড়াও, হাইফাই CSS দেখে বুঝতে পারবে না। বেসিক CSS কোড, অ্যাডভান্সে চলে গেল, তুমি বেসিক টিউটোরিয়ালে গেলে ব্যাকগ্রাউন্ড, মার্জিন, বর্ডার, হ্যাঁ লিঙ্কটা পাঠাচ্ছি, তুমি গুগলে সার্চ করবে না, একদম W3 স্কুল লিখবে তাহলে হয়ে যাবে, W3 স্কুল লিখবে, W3 স্কুল, টেক্সটের জন্য টেক্সটে ক্লিক করো, টেক্সট ফরম্যাটিং, কালার কোলন ব্লু, বডি, এবার H1 গ্রিন, তুমি যদি H1 দাও, H1টা অটোমেটিকলি গ্রিন হয়ে যাবে। এবার ব্যাকগ্রাউন্ডে তোমার লাইট গ্রে করছো বা কালার ব্লু করছো, H1 এর মধ্যে ব্ল্যাক করছো না, প্রত্যেকটা পরপর করে করে দেওয়া আছে। বর্ডার্স, বর্ডার্সের জন্য তুমি মনে করো এই বর্ডার্সে কি কি বর্ডার ব্যবহার করবে, বর্ডার স্টাইল, হুম, বা আরো যদি সিম্পল দেখতে চাও, তুমি এখানে গুগলে যাও, গুগলে গিয়ে জাস্ট লিখবে এখানে CSS ফর বিগিনার্স, W3 স্কুলটা ছেড়ে দাও, তুমি এখান থেকে যে ফ্রি কোড ক্যাম্প বলে একটা তোমার কিছু CSS এর কিছু ইসে দেয় আর কি, এটা আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। একদম এক লাইন বাই লাইন শিখিয়েছে। এক্সটার্নালটা দেখবে না, হ্যাঁ এক্সটার্নালটা তুমি এখন বুঝতে পারবে না, এক্সটার্নালটা অন্য জিনিস, এক্সটার্নালটা পুরোপুরি অন্য জিনিস, এক্সটার্নালটা বোঝার দরকার নেই। তুমি CSS এলিমেন্ট গুলো দেখো কি করে কি কাজ করছে, কোথায় কি কাজ করছে, ক্লাস, আইডি, ফন্ট কালার, H1 এর ক্লাস, ক্লাসগুলো এখানে অ্যাপ্লাই করতে যেও না, ডট কন্টেনার, কনক্লুশন, প্রত্যেকটা এখানে আলাদা আলাদা আছে, তুমি এটাও তোমাদের স্টুডেন্টদের জন্য আমার মনে হয় যেটা ওই বইটা আমি নামটা তোমাদের বলে দিই, বিগিনার্সে শেখার জন্য, ভালো কিছু কোড যদি আমি দেখতে পাই, এগুলো তুমি আগেই দেখো না, তুমি W3, হুম, হ্যাঁ W3, হ্যাঁ কিন্তু W3 স্কুলটা ভালো মতন দেখো, এই কোডটা মনে হয় তোমার জন্য অতটা কাজ লাগবে না, এটা হচ্ছে তোমার অনেকটাই লেন্দি কোডগুলো, তুমি অত সহজে এটাকে কোপ আপ করতে পারবে না। CSS এর বেসিক কিছু কোড আমি তোমাদেরকে দিয়ে দেখিয়ে দেবো সবচেয়ে বেটার। CSS টা আমাদের যেটা শেখার বিষয় ছিল, CSS টা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা বুঝতে পেরেছো তো, তাহলেই হবে, মানে হাউ টু ইমপ্লিমেন্ট CSS, এটা যদি বুঝতে পারো তাহলে কোনো অসুবিধা নেই। এটা তুমি দেখতে পারো CSS এর কোড কি করে অ্যাপ্লাই করতে হয় সেটা দেখো। আর CSS এর সঙ্গে এখনকার দিনে CSS কে বেসিক্যালি তোমাকে ওভাবে লিখতে হয় না,
সিএসএস এ কি করতে হবে বলতো, এই রেডিমেড কিছু সিএসএস কোড আছে। হ্যাঁ, যে সমস্ত ওয়েব পেজ গুলো আছে সেই ওয়েব পেজ গুলো কিছু রেডিমেড সিএসএস কোড থাকে, কোড গুলোকে ইমপ্লিমেন্ট করেই তোমাদেরকে করতে হয়, একদম বেসিক সিএসএস দিয়ে, মানে বেসিক যে সিএসএস গুলোকে মানে বারবার লিখতে হয় না। বুঝতে পারছো? এরপরে আমাদের যেটা আমাদের আলোচনার বিষয় সেটা হলো আমরা কি কি শিখলাম দেখো। অ্যাডভান্স এক্সেল শিখেছি। আচ্ছা, এক্সেলের কন্ডিশনাল ফরম্যাটিংটা মনে আছে? কন্ডিশনাল ফরম্যাটিং কি করে কাজ করে, হাউ টু ইমপ্লিমেন্ট কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিংটা কালার চেঞ্জ হবে কোনো একটা পার্টিকুলার ভ্যালুর উপরে। তুমি যদি মনে করো আমি কন্ডিশনাল ফরম্যাটিং কে অ্যাপ্লাই করব, তুমি তার কালারটাকে চেঞ্জ করতে পারো। হয়তো আমি করেছিলাম বাট তোমাদের এই মুহূর্তে মনে নেই, সেটা আমি বলছি কি করে করবে। এটা আমাদের রিভিশন দরকার, মাঝে মাঝে পোকা রিভিশন না করলে এগুলো হবে না। হুম, ধরো এখানে কিছু মার্কস এখানে এন্ট্রি করা আছে। এবার এই মার্কসের মধ্যে আমার কন্ডিশন দেওয়া আছে যে যে সমস্ত স্টুডেন্টরা 250 নিচে মার্কস পেয়েছে তারা হচ্ছে ফেল ক্যান্ডিডেট, তাদের কালার গুলোকে আমাকে রেড করে আইডেন্টিফাই করতে হবে। মনে থাকবে? তাহলে আমার মার্কসটা যদি 250 নিচে হয় সেগুলো হবে হচ্ছে রেড কালার, এবং সেই মার্কস গুলোকে আমরা কি করব, মার্কস গুলোকে আমরা কি করব 250 রেড কালার করব। আর তার উপরে হলে অটোমেটিকলি ধরো সেই কালার করে চেঞ্জই হলো না, বা তোমার গ্রিন রেখে দিলাম। 250 নিচে যে নাম্বার গুলো আছে সেই নাম্বার গুলোকে আমরা কি নাম্বার করব, 250 নিচে গেলে রেড কালার করব। 250 নিচে গেলে রেড কালার। আর 250 উপরে বা 250 যদি কেউ নাম্বার পায় সেগুলো গ্রিন কালার করব বাই ইউজিং কন্ডিশনাল ফরম্যাটিং। কি করে করতে হয় দেখো। প্রথমে আমাকে এটার জন্য প্রথমে কি করতে হবে, এখানে লিখলাম হচ্ছে আমি 250, 260, আবার 249, 158, আবার 400, আবার ধরো 450, 350, 362, 290, 200। এই গেল আমাদের টোটালটার মাঝখানে রাখলাম। এবার দেখো এই জিনিসটাকে আমি যদি কন্ডিশনাল ফরম্যাটিং অ্যাপ্লাই করতে চাই, সবচেয়ে বড় সুবিধা কি হবে কন্ডিশনাল ফরম্যাটিং এ, আমাকে সবার আগে এটাকে টোটালটাকে চুজ করো। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখবে এখানে কি আছে, ডেটা, হোম। হোমের মধ্যে দেখো কন্ডিশনাল ফরম্যাটিং। হোমের মধ্যে কি আছে, স্টাইলস নামে একটা আমার কমান্ড গ্রুপ আছে, তার আন্ডারে কন্ডিশনাল ফরম্যাটিং। এই ডাউন অ্যারোতে ক্লিক করো। ক্লিক করার পর আমার এখানে কি আছে, হাইলাইটস সেল রুলস দেখাচ্ছে। এখান থেকে আমি কি করব, যেগুলো হচ্ছে লেস দেন অর ইকুয়াল টু, লেস দেন করো। যদি লেস দেন হবে, লেস দেন হলে তাদের কালারগুলো আমি কি করব, রেড, লাইট রেড টেক্সট উইথ ডার্ক টেক্সট, এটা করতে পারো। বা তুমি লাইট রেড টেক্সট করতে পারো, যেরকম তুমি দেবে। এবার তুমি মনে করো না আমি এগুলো কিছুই নেব না, আমি আমার মতন করে কিছু কাস্টম ফরম্যাটকে তৈরি করতে চাই, আই ওয়ান্ট টু কাস্টম ফরম্যাট। সো কাস্টম ফরম্যাটে ক্লিক করে দাও। কাস্টম ফরম্যাটে ক্লিক করলে দেখবে এরকম একটা অপশন দেখাবে। এখান থেকে আমি ডাইরেক্টলি রেডটাকে চুজ করব, রেড করে ওকে করে দিলাম, হয়ে গেল। এটা একটা কন্ডিশন গেল। আরেকটা কন্ডিশন কি, যদি নাম্বারগুলো 250 বা 250 থেকে উপরে থাকে সেগুলো কি কালার হবে, গ্রিন কালার।
সো একই রকম চুজ করা আছে, এখানে কোনো কিছু চেঞ্জেস করার দরকার নেই, সিলেক্ট করাই আছে, সিলেক্ট করাই থাক। আমরা ডাইরেক্ট কন্ডিশনাল ফরম্যাটিং এ ক্লিক করব, ক্লিক করে এখানে হাইলাইটসে যাব। হাইলাইটসে গিয়ে দেখো গ্রেটার দ্যান ইকুয়াল টু, তুমি এখানে কিন্তু কোনো রকম কিছু পাবে না, পাচ্ছ না? তাহলে মোর রুলসে যাও, মোর রুলসে গিয়ে গ্রেটার দ্যান অর ইকুয়াল টুটাকে চুজ করো, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু গেলাম। এখানে গিয়ে কি লিখবো, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু এখানে লিখবো হচ্ছে 250 করে ফরম্যাটে যাব। ফরম্যাটে ক্লিক করার পর এখানে যাবো হচ্ছে অটোমেটিক। অটোমেটিক যাওয়ার পর কি করবো, আমরা যদি এখান থেকে এগুলোকে চুজ করতে পারি, বা মোর কালারে গিয়ে আমি আমার মতন করে গ্রিন কালারটাকে চুজ করতে পারি, তুমি যেরকম করে কাস্টম প্রপার্টি, কাস্টমস এর মধ্যে তুমি এখান থেকে কাস্টম করতে পারো। তাও একবার রিভিশন করিয়ে দিচ্ছি, সবার সুবিধা হবে। ওকে করলাম, ওকে করে এখানে ওকে করে দিই। এবার তুমি ওকে করো, দেখো অটোমেটিক্যালি এই মার্কসটা আবার চেঞ্জ হয়ে গেছে। মার্কসটাকে না ধরে করাটাই বেটার ছিল। মার্কসটার ক্ষেত্রে আমার এটা কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে না ভ্যালুটা, 250টাও গ্রিন হয়ে গেছে, না ঠিকই তো আছে, 250 ওপরেই বলেছিলাম, শুধু মার্কসটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি। মার্কসটার ক্ষেত্রে তাহলে আমাকে এখানে কি করতে হবে, মার্কসটাকে ধরে কাজ করা যাবে না, মার্কসটাকে ছাড়া কাজ করতে হবে, তাই না? এরকম হলো, আমরা এখান থেকে চেঞ্জেস করব, এখানে ক্লিক করলাম কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে আমাদের কি করব, গ্রেটার দেন অর ইকুয়াল টু মোর রুলস, গ্রেটার দেন অর ইকুয়াল টু ফরম্যাট অটোমেটিক গ্রিন, ওকে। কি দেখাচ্ছে এটা, the value you enter not valid under date time or string, তাই না? ও আচ্ছা, সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, মোর রুলস, এখান থেকে আমাকে মোর রুলস এর মধ্যে আমাকে যেতে হবে হচ্ছে গ্রেটার দেন অর ইকুয়াল টু 250 ফরম্যাট অটোমেটিক গ্রিন, ওকে ওকে, বাস। সেইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং কে অ্যাপ্লাই করতে পারি। হয়তো এটা আমি আগে দেখিয়েছিলাম, কিছুটা রিভিশন করাচ্ছি, রিভিশন না করলে গেলে ভুলে যাবে, প্রত্যেকটা রিভিশন আমাদের দরকার। এক্সেলটা খুবই ইম্পর্টেন্ট, এক্সেল এবং অ্যাক্সেস। আমরা সিএসএস শিখেছি, সিএসএস এর সাথে সাথে যেগুলো যেগুলো নতুন করে দরকার সেগুলোও বলছি ধীরে ধীরে। এবার আরো কিছু টিপস এক্সেলে করা যায়, সেটা হলো এক্সেলে র্যাপ টেক্সট। র্যাপ টেক্সটের কাজ জানো, র্যাপ টেক্সট কি কাজ করে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ র্যাপ টেক্সট? র্যাপ টেক্সটটা দেখো, ধরো ধরো তুমি এখানে এরকম লেখা আছে, সে এই জায়গায় লেখা আছে হচ্ছে পার্সেন্টেজ অফ স্টুডেন্ট মার্কস। কি হয়েছে, এটা আছে কিন্তু এটা B1 সেলে আছে, কিন্তু টোটাল সেলগুলোকে কাভারিং করে বসে আছে, C1 কেও নিয়ে আছে, আবার D1 কেও নিয়ে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, এটাকে প্রথমে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা, বা এখানে ক্লিক করলেও হবে, তুমি এখানে নর্মাল একটার মধ্যে ক্লিক করবে তাহলেও হবে। এখানে কারেন্ট সেলটা পজিশন হচ্ছে B1, এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা কি করব, ডাইরেক্ট র্যাপ টেক্সটে ক্লিক করব। র্যাপ টেক্সট করে সুবিধা হচ্ছে অটোমেটিক্যালি একটা সেলের মধ্যে দেখাচ্ছে এটাকে, র্যাপ টেক্সটের মধ্যে। তো এবার তুমি অ্যাডজাস্ট করে দাও এটাকে, এখানে এতটা একটু বাড়িয়ে দাও, অটোমেটিক হয়ে যাবে র্যাপ টেক্সট। ঠিক আছে, র্যাপ টেক্সটে অনেকগুলো কাজ হয়, কোনোটা লেখাকে আমাদের মনে করি যে এরকম, ধরো একটা লেখা এরকম আছে যে এই মার্কস লেখাটা, আমি যদি লেখাটাকে একদম টোটাল 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি ঘুরিয়ে দেবো, আমি অ্যাজ পার মাই রিকোয়ারমেন্ট, আমাকে সাজানোর জন্য আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘোরাতে হচ্ছে। সো এখান থেকে কি করে ঘোরাবো, রাইট ক্লিক, ফরম্যাট সেল, অ্যালাইনমেন্ট 90,
অনেকটা স্পেস আমার বেঁচে গেল। না, প্রিন্ট আউট বের করার সময় সবসময় না, কারণ আমাকে এক্সেলের সবচেয়ে বড় জিনিস হচ্ছে এক্সেলের যে প্রিন্ট এরিয়াটাকে চুজ করতে হয়। প্রিন্ট এরিয়া চুজ, হ্যাঁ, প্রিন্ট এরিয়া চুজ না করলে এটা কিন্তু হবে না। আরেকটা দেখো, ফরম্যাট প্রিন্টার, এটার পেন্টার, এটার কাজ কি? ফরম্যাট পেন্টারের কাজ হলো, এটা একটা হিউজ কাজ করে। যেমন ধরো এখানে আমার কোথাও 8250 পরপর লেখা আছে, আবার এখানে ধরো লেখা আছে এরকম 630, আবার 142, ভালো মতন দেখবে 402। আমাদের এখানে কোনোটা লেখা ধরো একটা ছোট আছে, ছোট হয়ে গেছে, কোনো কোনো ছোট হয়ে গেছে। আমাদের 89, 10 পরপর লেখা আছে এরকম। হ্যাঁ, এরকম আছে। এবার ফরম্যাট প্রিন্টারের কাজটা হলো, খুব ভালো মতো খেয়াল করবে, এটা ধরো কোনো কারণে আমার ইটালিক হয়ে আছে, কোনো কারণে এটা আন্ডারলাইন হয়ে আছে, আবার কোনো কারণে এটা ধরো তোমার এরকম একটা অন্য ফিল্ড কালার দেওয়া আছে, এটা ধরো বোল্ড হয়ে আছে, বড় হয়ে আছে, দেখো অ্যাডজাস্টমেন্ট ঠিক নেই। আমি এই কালামটা রেসপেক্ট এটাকে ফরম্যাট প্রিন্টারের সঙ্গে সাজাতে চাই। এই যে কালামটা আছে এর রেসপেক্টে ফরম্যাট প্রিন্টার করতে চাই, কি করে করব? প্রথমে এটাকে চুজ করব, চুজ করলাম, ফরম্যাট প্রিন্টারে গেলাম, গিয়ে দেখো একটা পেইন্টের মতো সাইন চলে আসে, দেখতে পাচ্ছ? এটাকে জাস্ট এর উপর দিয়ে এরকম করে করে নিয়ে ছেড়ে দেবে। এটা যা কপি, তো কি হলো, ওই লেখাটা সেমই আছে কিন্তু, কিন্তু এটার মতন করে এটা হয়ে গেল, কালার ফালার যা ছিল। তো না, কন্ডিশন আমি অ্যাপ্লাই বলবো না, কন্ডিশন এখানে কিছু অ্যাপ্লাই হয়নি। তোমার এটা যেরকম কালারিং ছিল, মানে ওই টাইপেরই কালার গুলো পরপর চলে এলো। হ্যাঁ কন্ডিশন, হ্যাঁ তুমি যেটা বলছো, ও তুমি কন্ডিশন বলছো, তো হ্যাঁ কন্ডিশনে অ্যাপ্লাই হয়েছে, ঠিকই বলেছো, কারণ টোটালটার কপি, মানে ওর যা প্রপার্টি ছিল সেই প্রপার্টিটা এখানে চলে এসেছে, এবং কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তোমাকে বারে বারে কন্ডিশন লেখার দরকার পড়ছে, এটা কিন্তু খুব প্র্যাকটিক্যালি এটা ইউজেস কিন্তু বিশাল। কিন্তু মনে করো প্র্যাকটিক্যালি এটা, মানে ফরম্যাট পেন্টারের যে প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশন, হিউজ ইমপ্লিমেন্টেশন। লাইক আমি যদি মনে করি ধরো এখানে একটা কোথাও লিখেছি, হ্যাঁ এখানে ধরো লেখা আছে স্টুডেন্ট, এখানে লেখা আছে স্টুডেন্ট স্কুল নেম। আমি মনে করছি এটার সঙ্গে ফরম্যাট প্রিন্টারে ম্যাচ করাবো, কি করবো, সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টারে গেলাম, তুমি এর উপরে ছেড়ে দাও। দেখো অটোমেটিক্যালি এটার কপি এখানে চলে, তোমাকে এক্সট্রা কোনো প্রপার্টি লিখতেই হয় না, এই সেলের টোটাল ভ্যালুর বা সেলের পুরো কপিটাই কিন্তু আমার এখানে চলে এলো। দ্যাট ইজ দ্য ইউজেস অফ ফরম্যাট প্রিন্টার। আমরা হয়তো অনেকে এটা দেখেছি, এটা কি করে, হাউ ইট ইজ ওয়ার্ক, আমরা কি করে এটাকে কাজে লাগাবো, সেটা আমরা কোনোদিন সেভাবে চিন্তা করিনি, বুঝতে পারলে? আচ্ছা, নর্মাল ফিল্টারের কাজ শিখেছিলে? নর্মাল ফিল্টার, নর্মাল ফিল্টার মনে আছে অনুজ? নর্মাল ফিল্টার মনে আছে, তাই তো? আচ্ছা, দেখো আমি তোমার একটা বড় শীট দিয়ে দেখাচ্ছি, বড় শীট, তাহলে ভালো বুঝতে পারবে। সে ধরো একটা আমার এখানে শীট একটা করা ছিল, এক সেকেন্ড, এটা ভালো মতো দেখো, এটা একটা স্কুলের ডেটা, খুব ভালো মতো খেয়াল রাখবে, বুঝতে পারবে। দেখতে পেয়েছ এখানে এতগুলো, এটা একটা টেবিল কিন্তু এক্সেলের টেবিল। এখানে আমার কি কি আছে, টোটাল এতগুলো নাম আছে, টোটাল এখানে রেকর্ড কটা আছে দেখো, হিসেব মতন চিন্তা করলে হচ্ছে রেকর্ড হচ্ছে তোমার
কটা আছে? 290টা। রেকর্ড গুলোকে কাউন্ট করতে গেলে আমি কি করে কাউন্টিং করি মনে পড়ছে? যদি আমি কি মনে করি, এটা একটা অফিসিয়াল একটা ডেটা, আমাদের কোম্পানির ডেটা আছে, তো ওটা অফিসের একটা। আমি যদি বলি যে এখানে কতগুলো রেকর্ড আছে, ফাইন্ডিং দ্য রেকর্ড, হাউ মেনি রেকর্ডস, মানে এখানে অ্যাকচুয়ালি একটা স্কুলের 290টা ছেলের রেজাল্ট আছে এখানে, 9-এর। এবার আমি যদি বলি যে এই টোটালটার মধ্যে কতগুলো রেকর্ড আছে, হাউ মেনি রেকর্ডস আর দেয়ার, আমাকে রেকর্ড বের করতে বলেছে, কতগুলো রেকর্ড এখানে আছে। তো কি করে রেকর্ড, আমি কত রেকর্ড দেখবো কি করে? আমাকে একটা ফর্মুলা শিখেছিলাম মনে আছে, ইকুয়াল টু কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট করে করতে হয়, দিয়ে দিলাম, রেঞ্জ দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট এন্ট্রি করলাম, এবার এন্টার করলাম। জিরো দেখাচ্ছে, কেন জিরো দেখাচ্ছে বলতো? কারণ ও এটাকে নাম্বারে কনভার্ট করতে পারছে না। কারণ কাউন্ট কি করবে, কাউন্ট কিন্তু অলওয়েজ একটা নাম্বারকে দেবে। তো সো সবচেয়ে বেটার ওয়ে কি কাউন্ট চুজ করার জন্য, তুমি নাম্বারটাকে চুজ করো, টেক্সটটাকে নেবে না, এটা তো টেক্সট ডেটাটাই, টেক্সটটাকে নেবে না, রোল নাম্বারটাকে নাও। সো এখানে লেখো ইকুয়াল টু কাউন্ট ফার্স্ট ব্র্যাকেট, তুমি এই রোল নাম্বারটাকে নাও, এই রোল নাম্বারগুলো। এই দেখো 289। এই মিসম্যাচটা দেখলে কিন্তু ঘাবড়াবে না। প্রথমটা কেন দেখায়নি? প্রথমে টেক্সট ছিল, টেক্সট থাকার জন্য ডেটা টাইপের বাই ডিফল্ট যে ফরম্যাটটা কি থাকে, টেক্সট থাকে, ও টেক্সটটাকে ধরে বসেছিল, তো টেক্সটটাকেও নেবে না। ওটাকে দেখাতে গেলে আমাকে কি করতে হতো, আমাকে পুরোপুরি করতে হতো হচ্ছে নাম্বার, উইদাউট নাম্বার ছাড়া, হ্যাঁ উইদাউট নাম্বার দেখাবে না। বলো না না না, তুমি যেটা বলছো 290টা তুমি দেখতে পাচ্ছ, এটা তোমার হচ্ছে এই সেলের নাম্বার, মানে 1 থেকে, তো ওই হেডটাকে ধরে নিয়ে ক্যালকুলেট করছে, এই হেডটাকে, স্টুডেন্ট নেমের যে হেডটা আছে এটাকে ধরে যদি আমার রেকর্ড তো স্টার্ট হচ্ছে এখান থেকে, এটা তো কালামের হেডার, আর রেকর্ড স্টার্ট হচ্ছে এখান থেকে। এখান থেকে আমি যদি করি তাহলে এক বাদ যাবে, তো 290 থেকে এক বাদ 289 হবে। ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, এখান থেকে ধরো এই যে হিউজ ডেটা আছে, এবার আমি ধরো একটা ফরমেশনে আমি চাচ্ছি যে যে সমস্ত স্টুডেন্টরা হিন্দি সাবজেক্টটাতে, আমি দেখতে চাই হিন্দি সাবজেক্টটাতে 50-এর উপরে নাম্বার কজন পেয়েছে। ভালো মতন কোশ্চেনটা ভালো মতন বোঝো। হিন্দি যে টোটাল, হিন্দি টোটালে 50-র উপরে নাম্বার কজন পেয়েছে। আমাকে যদি 50-র উপরে নাম্বারকে আমি চুজ করতে চাই, তো সেক্ষেত্রে কি করতে হবে, 50-র উপরে নাম্বার, তো 50-র উপরে নাম্বার তো আমি ডিরেক্টলি দেখতে পাবো না। আমি মনে করি যে 50-র উপরে নাম্বার, আমি তাহলে এখন তো কি করব, 289টা ছেলের এরকম নাম্বার গুনতে গুনতে যাব, কতক্ষণ সময় লাগবে, সারাদিন লেগে যাবে, আর এটা কোনো ফ্রুটফুল রেজাল্টও নয়। তাহলে আমি এক্সেল দিয়ে ক্যালকুলেশন কেন করি? আমরা এই ক্যালকুলেশন গুলো সবসময় কি করে করতাম, হ্যাঁ আমি এক্সেল ক্যালকুলেশনটা এইভাবে কেন করতাম, তাহলে আমাকে তো ক্যালকুলেশন করতে গেলে আমাকে এমন করে করতে হবে যে খুব মানে ইজি ওয়েতে যেন বেরিয়ে আসে। হিউজ না, এই সমস্ত ক্ষেত্রে অ্যাডভান্স ফিল্টার ব্যবহার করবে না। অ্যাডভান্স ফিল্টার করে করা যেত, তুমি যদি ওটাকে অ্যাডভান্স ফিল্টারকে অ্যাপ্লাই করতে পারতে করতে পারতে, কিন্তু আমি এটাকে নর্মাল ফিল্টারে করি। কি করে করব, এই দেখে নাও, মন দিয়ে দেখো, সবাই আছে তো, পুলে কিন্তু আছো, এই হিন্দিটাকে প্রথমে চুজ করবো। আমি সেটা বলিনি, আমি বলেছি যে হিন্দি টোটালের মধ্যে যারা 50-এর ওপরে নাম্বার পেয়েছে তাদের না টোটাল রেকর্ডটাকে দেখতে চাই হিন্দিতে, বেরিয়ে আসবে তো।
নর্মাল ফিল্টারে চলে আসবে, দেখো সিলেক্ট করলাম, ডাইরেক্ট তুমি চলে যাও ডেটা ফিল্টারে, এই সাইনটা চলে এলো, এখানে ক্লিক করো, এখান থেকে তুমি নাম্বার ফিল্টারে যাও, নাম্বার ফিল্টারে গিয়ে ডাইরেক্ট চুজ করা হচ্ছে গ্রেটার দেন কত 50। এই দেখো এই কটা রেকর্ড বেরিয়েছে, অনেক রেকর্ড বেরিয়ে এসছে, এই কটা রেকর্ড। এটা অ্যাডভান্স দিয়ে করা যেত, কিন্তু মনে করো অ্যাডভান্স দিয়ে করবে, অ্যাডভান্স দিয়ে করতে পারতে, এবার তুমি করে মনে করো যে 30-এর নিচে যে সমস্ত, বলো। হ্যাঁ তুমি তো কোশ্চেনটা বুঝতে হ্যাঁ দেখালাম তো। আচ্ছা মোট কতজন, তাহলে তোমাকে ওটা সিটটা, তাহলে তোমাকে অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করে করতে হবে। ওটা ভালো প্রশ্ন করেছে অনুজ আমাকে, খুব ভালো প্রশ্নটা, খুব ভালো লাগলো আমার, ও একটা খুব ভেবে চিন্তেই বলেছে। দেখো আমি যদি মনে করি যে এটাকে প্রথমে অ্যাডভান্স ফিল্টার করে আলাদা একটা রেকর্ড বের করে নিয়ে আসি, ঠিক আছে, তা কি করে করব? প্রথমে আমি হিন্দি টোটালে গেলাম, সবার আগে আমাকে কি করে বের করতে হয়, যে নিয়ম আমরা শিখেছি। এখন তো যা ছিল তাই আছে, এখন তো কোনো চেঞ্জ হয়নি, আমি এখন চেঞ্জেসটা করছি। আমি করতে যাচ্ছি যে হিন্দি টোটাল HIN_T, এই যে এখানে একটা কাজ করো, এখানে লেখা হচ্ছে HIN বড় করে নেওয়ার সুবিধা হবে, দেখতে পারবে HIN_T হয়ে গেল। এর কন্ডিশনটা কি দেব, ইকুয়াল টু ডাবল কোডের মধ্যে গ্রেটার দেন 50 কতজন আছে, হয়ে গেল। অনুজ বলেছে এটা বের করার পর 50-র, তাহলে আমি তো প্রথমে এটা অ্যাডভান্স ফিল্টার করলে গ্রেটার দেন 50 হিন্দি কজন আছে বেরিয়ে যাবে অটোমেটিক্যালি, অটোমেটিক বেরিয়ে যাবে। যদি অটোমেটিক বেরিয়ে যায় তাহলে কোনো আমার অসুবিধা নেই, তাহলে আমাকে কি করতে হবে, এখান থেকে প্রথমে টোটালটাকে আমি চুজ করে নিচ্ছি, এটাকে আমি চুজ করে নিচ্ছি, দেখে নাও, এখান থেকে গেলাম, টোটাল রেকর্ডের, তুমি এক্সেলটা এখনই বুঝতে পারবে ভালো মতন, হিউজ ডেটা যখন হ্যান্ডেল করে এক্সেলটা খুব কাজে লাগে। টোটালটাকে সিলেক্ট করে নিলাম, তারপরে অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করো, অ্যাডভান্স ফিল্টার অ্যাপ্লাই করে আমরা কি করব, এখানে চলে যাবো যে অ্যাডভান্স, লিস্ট রেঞ্জ করা আছে, ক্রাইটেরিয়াতে যাব, ক্রাইটেরিয়া থেকে কি করব, শুধুমাত্র এটাকে চুজ করে দেবো, হয়ে গেল। আর আমরা কি করব, কপি টুতে যাব, কপি টুতে এখানে ক্লিক করে আমাদের এই জায়গাটা থেকে, হ্যাঁ ঠিক আছে, কপি করে দিই। এই দেখো এখানে হিন্দি যারা আছে, যে হিন্দিতে এতজন, শুধুমাত্র হিন্দিতে এতজন পেয়েছে, শুধু হিন্দির ফিল্ডটাই উঠে চলে এলো, দেখো দেখো কত সুবিধা হচ্ছে আমার। গ্রেটার দেন 50 যখন দিয়েছি, এতজন আমার অটোমেটিক হিন্দিটা বেরিয়েছে, 50-এর উপরে যারা পেয়েছে। এবার অনুজ যেটা বলতে চাইছে যে আমার শুধুমাত্র কি দরকার, আমার শুধুমাত্র দরকার যে হিন্দিতে 50 জনের উপরে কতজন পেয়েছে। তো আমাকে অ্যাডভান্স ফিল্টারে প্রথমে হিন্দির ফিল্ডটাকে বের করে এবার আমি কাউন্টকে অ্যাপ্লাই করবো, এবার লিখবো হচ্ছে কাউন্ট, ফার্স্ট ব্র্যাকেট, কাউন্ট করার পর আমরা জাস্ট এখান থেকে এটাকে চুজ করে দাও, হলো, ফার্স্ট ব্র্যাকেট বন্ধ করলাম, করে এন্টার করো, 196 জন তোমার 50-এর ওপরে মার্কস পেয়েছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলো এবার আমাকে, তুমি তোমার উত্তর পেয়ে গেছো।
196 জন, মানে টোটাল যে আমার স্টুডেন্ট ছিল 289 জন, তার মধ্যে 196 জন স্টুডেন্ট 50-এর ওপরে নাম্বার পেয়েছে। বুঝতে পারলে? সো অ্যাডভান্স ফিল্টারের ইউজেসটা দেখো, হিউজ অ্যাপ্লিকেশন, কোথায় কোথায় অ্যাপগুলো কিন্তু বোঝা যাচ্ছে কনসেপ্টটা। পুলকেন্দু, প্র্যাকটিক্যাল, দিগন্ত, অর্পণ, এই অ্যাপ্লিকেশন গুলো কিন্তু তোমার প্র্যাকটিক্যাল লাইফে, হ্যাঁ হ্যাঁ ওরা পায়নি। তা কত প্র্যাকটিক্যাল দেখো, তাহলে আজকে আমাকে যদি এটা হাতে গুনতে হয় তাহলে কম্পিউটার কেন করবো? শুধু ফর্মুলা লেখো, ফিল্টার লাগিয়ে দাও, টোটাল ভ্যালুটা চলে আসবে, রেকর্ড চলে আসবে। হিউজ অ্যাপ্লিকেশন। এক্সেল যদি ভালো মতন শিখতে পারো না, তোমার চাকরি বাধা আছে। বলো। আচ্ছা, ও বলছে আমি নামটাও জানতে চাই, ভালো কথা। তাহলে কি করতে হবে আমাকে? এই নামটাকে প্রথমে চুজ করো, আর কন্ট্রোল ধরে হিন্দি টোটালটাকে চুজ করো। করলাম। করে নিয়ে আমি কি করব, এখান থেকে যাব অ্যাডভান্সে। অ্যাডভান্সে গেলাম, আমার এখান থেকে, দাঁড়াও এখানে একটা জিনিস দেখি, চুজ করার পরে দেখছি আমি এটা, এটাকে চেঞ্জ করি, কন্ডিশনটা দিয়ে দিই, কপি টু, আমি এখানটায় গেলাম। আচ্ছা, নামটা কিন্তু আমার দেখাচ্ছে না। আচ্ছা, নামের জন্য একটা কাজ করে রাখি তো, দেখি, দাঁড়াও। চলো তোমার নামটাকে আমি সরি, উড়ে গেল। নামটাকে দেখানোর জন্য আমি অন্য একটা সিস্টেমকে অ্যাপ্লাই করছি, একটু দাঁড়াও তো বাবা। এটা মনে হচ্ছে এইভাবে করতে হবে, একটু দাঁড়াও। হিউজ ডেটা তো, মানে তোমার সময় লাগবে করতে। এটা আপাতত সরিয়ে দিই। ওর প্রশ্নটা হচ্ছে আমি নামটাকেও দেখতেছি, ওটা জানতে চেয়েছে শুধু নাম দেখবো আর কি দেখবো, এগুলো সব সরিয়ে দেয়, এগুলো আবার কিচ্ছু নেই। একটা কাজ করি, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম লিখে রাখি, হ্যাঁ, স্টুডেন্ট, এই ফিল্ডের নামগুলোকে চুজ করে দিই, হ্যাঁ, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম। তারপরে কি আছে, হিন্দি আন্ডারস্কোর টোটাল, HIN_T। প্রথমে আমি এই দুটোকে চুজ করি, চুজ করে রাখি, নাহলে আমি পরে দেখে রাখবো হয় কিনা, দেখে রাখবো। অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে গিয়ে আমি সবার আগে এই পোর্শনটুকুকে নিলাম। নেওয়ার পর আমি এখানে ক্রাইটেরিয়াটাকে চুজ করি, ক্রাইটেরিয়া, তারপর কপি টু গেলাম, এই পর্যন্ত নিলাম। না বাবা, নামটা তো আসছে না, নামটা দেখানো যাচ্ছে না। দেখি নামটা আমি চেষ্টা করি একবার, হ্যাঁ চেষ্টা করে দেখছি, দেখো। এইভাবে তো আসার কথা। এখানে একটা কাজ করি, হ্যাঁ, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, দিয়ে রাখি, হ্যাঁ। এবার আমরা কি করব, ধরো একই নামে থাকতে হবে, হ্যাঁ, স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, ছোট হাতের বড় হাতের জন্য অসুবিধা হচ্ছে কি, দাঁড়াও তো, ছোট হাতে করে দেখি দেখবো। চুজ করি,
চুজ করে প্রথমে আমি যাব হচ্ছে ফিল্টার, তাই তো? অ্যাডভান্স ফিল্টার। ও প্রথমে কন্ডিশনটাকে ধরে বসে আছে। লিস্ট রেঞ্জ, লিস্ট রেঞ্জের মধ্যে একটু দাঁড়াও, হ্যাঁ, এই দুটো কিনে দাও। ক্রাইটেরিয়ার মধ্যে আমার থাকবে হচ্ছে এটা। কমা রিকোয়ার টু রোজ অফ দ্য সোর্স ডেটা। আচ্ছা, নামটা কোনোভাবে দেখানো যাচ্ছে না, না? এটা আমি পরের দিনে দেখে রাখবো। হ্যাঁ, এটা কি করে হচ্ছে তুমি এটা বলতে চাইছো, তুমি আর লাস্ট ট্রাই করে দেখে একবার। আমি কোনো 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 টেকনিক একটু মানে গলত হচ্ছে। অ্যাডভান্স, হবে নামটা তুমি এটা বলছো না, হবে। তারপরে কপি টু, না নামটা আমি পরে দেখে রাখছি অনুজ। হ্যাঁ, তুমি এটা বলেছো। এমনি হিন্দির মাসটা দেখতে পারো, বুঝতে পারো তো হিন্দি কি করে এলো নামটা? হ্যাঁ, আমি ওটা তোমার দেখে রাখবো। ওটা মেবি সময় নষ্ট হবে, আমি একটু দেখে রাখবো না। এটা মনে হচ্ছে এখান থেকে প্রথমে এই নাম আর এই হিন্দি দুটোকে চুজ করে রাখতে হবে। এখানে যে যে ফিল্ড গুলোকে আমি দেখতে চাই সেই সেই নামগুলোকে প্রথমে লিখে রাখতে হবে মেবি। আর সহজে দেখে দেবো আমি পরের দিন তোমাকে, নাহলে আমি একটা ভিডিও ছোট করে এটার উপরে একটা করে পাঠিয়ে দেবো, না অসুবিধা নেই। আমার মনে থাকলো এটার উপরে একটা ভিডিও করে রাখবো, যে তুমি যে জানতে চাইছো যে হিন্দিতে যারা 50-এর উপরে পেয়েছে, কাউন্টার উত্তর তুমি পেয়ে গেছো। তুমি জানতে চাইছো যে হিন্দির 50-এর উপরে যারা পেয়েছে তাদের নামটাও আমার চাই, বা অ্যাডমিশন নাম্বার দুটোই চাই, বা স্টুডেন্টের নামটাও চাই, বা ধরো ব্যাচ নাম্বারটাও চাই, দুটো নাম্বারই চাই। সেক্ষেত্রে কি করে করবো আর কি। ছোট একটা টেকনিক এখন আর ইউজ করতে চাচ্ছি না, সময় লেগে যাবে। এবার আমাকে বলো যে যতটুকু করলে এতটুকু কি পরিষ্কার বোঝা গেছে তো, কোনো অসুবিধা হয়নি? প্রোগ্রামিং সিও প্র্যাকটিস করতে হবে, এর সঙ্গে সঙ্গে সিএসএস এর জন্য সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে সিএসএস টা তোমরা এর থেকে করে নাও। আমি দেখিয়ে দেবো সিএসএস এ ভালো ভালো কোড কিছু কিছু লিখে করে দেবো। আর কিছু আমি একটু হোমওয়ার্ক দিচ্ছি এসটিএমএল এর উপরে, লিখে রাখো এসটিএমএল এর হোমওয়ার্কটা তোমাকে করে দেখাবে। হ্যাঁ, লিখে দিচ্ছি। খুব সিম্পল একটা তো জিনিস দেবো, লিখে নাও। 9টা 15 পর্যন্ত করাবো আজকে। এরপরে আবার একটা ক্লাস আছে, স্কুলের ক্লাস, ঝালা। এভাবে আমি এখানে লিখে দিচ্ছি, লেখা হচ্ছে ওয়েব পেজটিতে নির্মূল ইউজিং HTML code create web page। টেবিল বানাবে, হ্যাঁ। টেবিলের মধ্যে উপরে লেখা থাকবে টপিক নেম, মিনিমাম পেজেস। এখানে লেখো
ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম 5, ফেস্টিভ্যালস টেবিল তৈরি করতে হবে, হ্যাঁ। বুক ক্যাটালগস, ক্যাটালগস বানানোটা হচ্ছে CATALOGUES, বুক ক্যাটালগস 5। আর এখানে যেহেতু আমার জায়গাটা কম, আমি এখানে লিখে দিচ্ছি পলিউশন অ্যান্ড পলিউশন কন্ট্রোল, এই লাইনটা এখানে লিখবে। আর এটা হচ্ছে কত নাম্বার পেজ? 5। আর HTML টি টেবিলটার ক্যাপশন এটার সঙ্গে এড করে রাখো। টেবিলটির নিচে ক্যাপশন দাও। এই যে টেবিলটা বানাবে আর নিচে লিখবে ক্যাপশন, ক্যাপশন দেবে ক্যাপশন দাও প্রজেক্ট টপিকস, ক্যাপশন দাও প্রজেক্ট টপিকস। একদম আগে যেভাবে শিখেছে HTML সেভাবেই করবে। আর ক্যাপশনের জন্য আমি কোডটা লিখে দিচ্ছি, এভাবে অ্যাপ্লাই করবে। টেবিলটা বানাবে, খাতায় লিখে না দেখাবে, কম্পিউটার নেই, মোবাইলও করতে পারবে। ক্যাপশন হ্যাঁ হ্যাঁ, প্রজেক্ট টপিকস ক্যাপশন, বাস এতটুক। এই টেবিলটা বানিয়ে এটা লিখে দেবে। এই কাজটা করো। খাতা লিখে নিয়েছো তো? মিনিমাইজ করব কেন? ছবি, হ্যাঁ পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও। ওই সে পাঠিয়ে দেবে, পুলো কিন্তু পাঠিয়ে দেবে। এটা প্র্যাকটিস করো। আমাদের আমি আপাতত রেকর্ডিংটাকে অফ করি একটু।